ঝিলিক মালতীপুর গ্রামে বাস করে। সে বিবাহযোগ্য হয়ে উঠলে তার সঙ্গে অরিত্রর বিয়ে ঠিক হয়। অরিত্র শহরের এক নামকরা ব্যবসায়ী, কিন্তু সে আদেও জানে না যে তার সঙ্গে ঝিলিকের বিয়ে ঠিক হয়েছে। কারণ অরিত্র মনে মনে রিয়াকে খুব পছন্দ করে, তাই সে রিয়াকেই বিয়ে করতে চায়। একদিন সে অফিস থেকে ফিরেছে এমন সময় অরিত্রের মা শিখা দেবী তাকে ঝিলিকের ব্যাপারে জানায়। কিন্তু প্রথমে অরিত্র এই বিয়েতে কিছুতেই রাজি হতে চায় না। আর শিখা দেবীর স্বামী যেহেতু ঝিলিকের বাবাকে আজ থেকে বেশ কয়েক বছর আগে কথা দেয়, তাই অরিত্র তার মায়ের চাপে ঝিলিককে বিয়ে করতে রাজি হয়। আর নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও অরিত্র গ্রামে যায় আর ঝিলিককে বিয়ে করে শহরে নিয়ে আসে। কিন্তু বিয়ের পর দেখো ঝিলিক, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু আমার থেকে তুমি কোনো প্রত্যাশা রাখবে না, কারণ আমি রিয়াকে পছন্দ করি। আর শুধুমাত্র পরিবারের চাপে পড়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, তাই আমরা এক ঘরে কিছুতেই থাকবো না। স্বামীর এমন কথা শুনে ঝিলিকের প্রচন্ড পরিমাণে মন খারাপ করে, কিন্তু তার কাছে কিছু করার নেই। তার এখন বিয়ে হয়ে গেছে, আর সে যেহেতু গ্রাম্য সংস্কারে বিশ্বাসী, তাই সে তার স্বামীকে অনেক বেশি স্নেহ করে। কিন্তু তার স্বামী তাকে এক ঘরে থাকতে পর্যন্ত দেয় না। ঝিলিকের জন্য আলাদা ঘরে থাকার ব্যবস্থা করা হয়। ওরে বাবা, এই বাড়িটা কত বড়! আর আমাকে যেই ঘরে থাকতে দিয়েছে এই ঘরটা তো অনেক বড়। কত বড় গোল খাট, কি সুন্দর বাথরুম, আলমারি। ইস, আমাদের গ্রামের বাড়িটা তো এত বড় নয়, কিন্তু আমার এই ঘরে একা একা থাকতে খুব ভয় লাগবে, যদি আমাকে ভূতে ধরে। এই বলে ঝিলিক ভয়ে ভয়ে বাথরুমে যায়। আর সে তার শাড়ি জামা কাপড় পরিবর্তন করে অন্য শাড়ি পরে চলে আসে। আর সে যখন ঘরের বাইরে বেরোয়, তখনই সে একটা অবিবাহিত মেয়েকে ছোট জামা পরে সারা বাড়িতে ঘুরতে দেখে। আর যা দেখে ঝিলিকের ভীষণই খারাপ লাগে। এই মেয়ে, তুমি এরকম শীতের মধ্যে বাড়িতে হাত কাটা জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ কেন? এ বাবা, তোমার পা দেখা যাচ্ছে, গা দেখা যাচ্ছে। ছি, তোমার লজ্জা লাগে না? যাও গিয়ে ভালো জামা কাপড় পরে এসো। আসলে ঝিলিক যার সঙ্গে এরকম করে কথা বলে সে ছিল ঝিলিকের ননদ টিনা। আর টিনা তার বৌদির কথা শুনে হেসে ওঠে। ও বৌদি, প্লিজ তুমি এরকম গাইয়া কথাবার্তা বলো না তো। আর এগুলোকে নাইট শুট বলে। অবশ্য তুমি বুঝবে কি করে, অশিক্ষিত কোথাকার। একমাত্র এই কারণেই তো আমি আমার দাদার বিয়েতে যাইনি। দাদাজি কি করে তোমাকে বিয়ে করে নিয়ে আসতে পারে আমি তো ভাবতেই পারি না। ও, তার মানে শাশুড়ি মা তোমার কথাই বলেছিলেন? তুমি তাহলে আমার ননদ? আমি তোমার ভালোর জন্যই বলছি গো। বাড়িতে তোমার বড় দাদা আছে, এমনকি এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই অনেক আত্মীয় স্বজনরা আমাদেরকে দেখতে আসবে। তাই তুমি এরকম ছোট জামা কাপড় পরে ঘুরবে না, দেখতে তো খারাপ লাগে বলো। ঝিলিকের কথা শুনে টিনা ভীষণই রেগে যায়। আর টিনা কিছুতেই তার জামা কাপড় চেঞ্জ করতে চায় না। কিন্তু ঝিলিক তাড়াতাড়ি করে ঘরে যায় আর একটা শাড়ি নিয়ে এসে টিনার গা ঢেকে দেয়। আর সেই সময় টিনা তার গা থেকে শাড়ি খুলে ফেলে। খবরদার বৌদি, তুমি আমার ব্যাপারে নাক গলাতে চেষ্টা করেছো? তোমার সাহস কি করে হলো? তুমি এরকম গাইয়া শাড়ি আমার গায়ে ঢেকে দিলে, ফালতু কোথাকার। এই বলে টিনা সেখান থেকে চলে যায়। আর এভাবেই প্রতি মুহূর্তে নতুন বউ ঝিলিককে গ্রাম থেকে শহরে এসে নিজেকে শহুরে জীবনধারার সঙ্গে মানিয়ে নিতে খুবই কষ্ট হয়। আর এমনই একদিন ঝিলিক যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, তখনই হঠাৎই এক প্রচন্ড পরিমাণে আওয়াজে তার ঘুম ভেঙে যায়। কারণ তাদের বাড়িটা একেবারে রাস্তার উপরে, আর শহরে সবসময় যানবাহন চলাচল করে, তাই গাড়ির শব্দে ঝিলিক ভীষণই ভয় পেয়ে যায়। আমার ঘরের বাইরে এরকম আওয়াজ হচ্ছে কেন? আমার ভীষণ ভয় করছে, মনে হয় ভূমিকম্প হচ্ছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঘরটা কেমন কেঁপে কেঁপে উঠছে, আমার খুব ভয় লাগছে। এই শব্দে মনে হচ্ছে বাড়িঘর এক্ষুনি ভেঙে পড়বে। আমাকে বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ঝিলিক এভাবে চিৎকার করতে শুরু করলে তার চিৎকার শুনে সকলেই খুবই ভয় পেয়ে যায়। আর তখনই অরিত্র, শিখা দেবী এবং টিনা ঝিলিকের ঘরে আসে। তারা দেখে যে ঝিলিক খাটের উপর কম্বল মুড়ি দিয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তুমি এরকম পাগলের মতো চিৎকার করছো কেন? আর কোথায় ভূমিকম্প হচ্ছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, বিশ্বাস করো, আমার মাথা খারাপ হয়নি। তুমি একবার মন দিয়ে শোনো, ঘরের বাইরে কেমন পিপ পিপ আওয়াজ হচ্ছে, চাকার শব্দ আছে, আর ঘর বাড়ি কেঁপে কেঁপে উঠছে, তাই আমার ভয় করছে। আমি বাবার কাছে শুনেছি শহরে বড় বড় বাড়ি এরকম কেঁপে উঠলে তার মানে ভূমিকম্প হবে। আরে বৌমা, না না, ভূমিকম্প হবে কেন? বোকার মতো কান্নাকাটি করো না। আসলে আমাদের বাড়িটাতে একেবারে মেন রোডের উপরেই, তাই জন্য রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, আর বড় বড় ট্রাক যাচ্ছে বলে বাড়িঘরগুলো কেঁপে উঠছে। এগুলো গাড়ির শব্দ।
এই বলে শিখা দেবী তার বৌমার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। ফলে ঝিলিক ব্যাপারটা বুঝতে পারি। কিন্তু সেদিন রাত্রিবেলা ঝিলিক যেহেতু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, তাই শিখা দেবী তাকে একা ঘুমাতে দিতে চায় না। শিখা দেবী তার বৌমার ঘরে সেদিন ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা বাড়ির সকলের ঘুম ভাঙার আগেই ঝিলিক ঘুম থেকে উঠে পড়ে। শ্বশুর বাড়িতে আসার সময় দেখেছিলাম এই বাড়ির নিচে একটা অনেক বড় বাগান আছে। যাই বাগানে গিয়ে দেখি কোনো গরু বাঁধা আছে কিনা, তাহলে গোবর নিয়ে এসে ঘুঁটে করে দেব, আর সেই ঘুঁটে দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করব। এই বলে ঝিলিক তার বাড়ির বাগানে চলে যায়। কিন্তু সে কোনো গরু দেখতে পায় না বলে তার মন খারাপ করে। এতক্ষণে গ্রামে থাকলে ঝিলিক সকালবেলা গোবর নিয়ে ঘুঁটে দিয়ে রান্না চাপিয়ে দেয়। কিন্তু শহরে আসার পর থেকে সে একটাও গরু দেখতে পায় না। তাই সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় ঝিলিক যখন বাড়ির বাইরে বেরোয়, তখন সে দেখে যে রাস্তার ধারে কালো মতো কি একটা পড়ে আছে। এই তো গোবর পেয়ে গেছি, এবার বাড়ি গিয়ে কত সুন্দর মসৃণ দেওয়াল আছে সেখানে ঘুঁটে দেব, তারপর ঘুঁটে তুলে রান্না করব। এতদিন পর আমি গোবর দেখতে পেলাম। এই বলে ঝিলিক তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে। আর সবার ঘুম থেকে ওঠার আগেই সে ভালো করে সেই পদার্থ মেখে ঘুঁটে দিতে শুরু করে। আর সারা বাড়ি একেবারে দুর্গন্ধে ভরে ওঠে। এরকম দুর্গন্ধে বাড়ির সকলেরই ঘুম ভেঙে যায়। এ কি বৌদি, তুমি সারা দেওয়াল জুড়ে কালো কালো কি দিয়েছো? এই বাবা, আমাদের কত দামি রং করা দেওয়াল তুমি এক মুহূর্তে নষ্ট করে দিলে। ইস কি বাজে গন্ধ, ছি। আরে বোকা মেয়ে, এগুলো কি ঘুঁটে বলে? আমি রাস্তায় ঘুরতে গিয়েছিলাম, তখন রাস্তার ধারে গোবর পেয়েছি, আর সেই গোবর দিয়ে ঘুঁটে বানিয়েছি। এই গোবরগুলো শুকিয়ে গেলে এগুলো দিয়ে আমি রান্না চাপাবো। ঝিলিকের কথা শুনে সবাই ভীষণই অবাক হয়। আর অরিত্র এবং টিনা ঝিলিককে বকাবকি করতে শুরু করে। এমন সময় তাদের পাশের বাড়ির বিকাশ বাবু সেখানে ছুটে আসে। আর ঝিলিককে এরকম ভাবে দেওয়ালে ঘুঁটে দিতে দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ কি বিকাশ বাবু, আপনি সকাল সকাল আমাদের বাড়িতে আসলেন যে, কিছু হয়েছে নাকি? আর আপনি এরকম আমার বৌমার দিকে তাকিয়ে হাসছেন কেন? আমি মানছি ও শহরে এসে এরকম বাড়ির মধ্যে ঘুঁটে দিচ্ছে, কিন্তু তাই বলে আপনি এরকম করে হাসবেন না। ও তো গ্রামের মেয়ে, ও এই সমস্ত কিছু বোঝে না। হাসবো না তো কি করবো দিদি? আর আপনার বৌমা যেটাকে গোবর ভেবে আপনাদের বাড়ির দেওয়ালে বেশি বেশি করে ঘুঁটে দিয়েছে সেটা গোবর নয়, ওটা হলো আমার অ্যালসেসিয়ান কুকুরের পটি। আমার কুকুরের কিছুদিন ধরে পেট খারাপ হয়েছে, তাই ও এরকম পটি করছে। আর আজকেও রাস্তায় বেশি বেশি করে পটি করেছে, কিন্তু আমি যখন পরিষ্কার করতে যাব তার আগে আপনার বৌমা সেটা তুলে নিয়েছে। আমি যেহেতু ওর নাম জানি না, তাই অনেকবার ডাকার চেষ্টা করেছি, কিন্তু শুনতে পাইনি। এ কি বৌমা, তুমি রাস্তা থেকে গোবর ভেবে কুকুরের পটি তুলে নিয়ে এসেছো? ছি, আমি মানছি তুমি গ্রামে থেকে অভ্যস্ত, কিন্তু তাই বলে এরকম বোকামি করবে সেটা মেনে নেওয়া যায় না। ইস, আমার সারা বাড়িঘর একেবারে নোংরা হয়ে গেল। বিকাশ বাবু ঝিলিকের এরকম কাণ্ড দেখে কিছুতেই নিজের হাসি থামিয়ে রাখতে পারে না, তাই সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর ঝিলিক নিজের কাণ্ড কারখানার উপর প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, যার ফলে ঝিলিককে সারা ঘরবাড়ি নিজে হাতে পরিষ্কার করতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু তবু এরকম শহুরে জীবনযাত্রার সঙ্গে ঝিলিকের মানিয়ে নিতে খুবই কষ্ট হয়। সে ওয়াশিং মেশিন ব্যবহার করতে জানে না, গিজার চালাতে জানে না, এমনকি ঘর গরম করার জন্য রুম হিটারও ব্যবহার করতে পারে না। আর একদিন শিখা দেবী তার মেয়ে এবং বৌমাকে নিয়ে যখন শপিং করতে যায়, তখন ঝিলিক এত বড় শপিং মল দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। আচ্ছা দাদা, এই সোয়েটারটার দাম কত? আমি এত ব্র্যান্ডেড সোয়েটার এর আগে কখনো দেখিনি। আমার এই সোয়েটারটা খুব পছন্দ হয়েছে। এই সোয়েটারটার দাম মাত্র 20,000 টাকা, কোরিয়ান কোম্পানির সোয়েটার, তাই এর দাম এত। আপনাকে পড়লে দারুণ লাগবে, এটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ প্রোডাক্ট। সোয়েটারের দাম এরকম 20,000 টাকা শুনি ঝিলিক প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ তাদের গ্রামের হাটে এরকমই সোয়েটার মাত্র 500 টাকায় বিক্রি হয়। তাই সে কিছুতেই তার ননদকে এরকম সোয়েটার কিনতে দেয় না। আপনি তো আচ্ছা ঠকবাজ দোকানদার, আমি আমার গ্রামে আগের বছর এরকম একটা সোয়েটার 500 টাকা দিয়ে কিনেছি, আর এখানে শহরে আপনি দাম বাড়িয়ে 20,000 টাকায় বিক্রি করছেন। টিনা, তুমি 1 টাকাও দেবে না। তুমি আমার সঙ্গে গ্রামে যাবে, আমি তোমাকে গ্রামের হাট থেকে এরকম 1000টা সোয়েটার কম দামে কিনে দেব। টিনা তার বৌদির কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়, এমনকি লজ্জায় পড়ে টিনা সেই দোকানে এক মুহূর্ত দাঁড়াতে চায় না। আর তারা বাড়িতে ফিরে এলে টিনা তার বৌদিকে প্রচন্ড পরিমাণে অপমান করে। দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন শহরের ঠান্ডায় ঝিলিকের খুবই কষ্ট হয়, কারণ সে গ্রামের মতো আগুনের তাপ পায় না। তাই সে শীতের মধ্যে সন্ধ্যাবেলা সারা বাড়ি গরম রাখার জন্য কাঠকুটো দিয়ে আগুন জ্বালায়।
এবার সারা বাড়ি গরম হয়ে গেছে। গ্রামে এরকম কড়িকাঠ জ্বালিয়ে ঘর গরম করতাম। এই আগুনের তাপ নিতে খুব ভালো লাগে। উফ, কি আরাম। ঝিলিক এরকম ভাবে কাঠ কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীতকালে আরাম করছে এমন সময় তাদের বাড়িতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আর বাড়িতে উপস্থিত সকলেই ভীষণই ভয় পেয়ে যায়। তাই তখনই সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে যে ঝিলিক বারান্দায় বসে কাঠ জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছে। আর যা দেখে তারা কিছুতেই নিজেদেরকে ঠিক রাখতে পারে না। মা, তোমার বৌমা সারা বাড়িতে আগুন জ্বালিয়ে দিল, দেখেছো কি অবস্থা? হাই হাই, এবার কি হবে? আমাদের দমকল ডাকতে হবে, তা না হলে আমাদের বাড়ি জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। বৌমা, তুমি সরে এসো। এরকম ভাবে আগুনের মধ্যে তাপ নিও না, তোমার গায়ে আগুন লেগে যাবে তো। ঝিলিক কিছুতেই সেখান থেকে সরতে চায় না। আর এরকম কাঠ জ্বলতে জ্বলতে সারা বাড়ি একেবারে ধোয়া ধোয়া হয়ে ওঠে, যার ফলে সবার ভীষণই শ্বাসকষ্ট হতে শুরু করে। তাই অরিত্র কোনো মতে বাথরুম থেকে জল নিয়ে এসে সেই আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার বাড়ির লোকেদের অবস্থা খারাপ হয়ে যায়। আর শিখা দেবীর যেহেতু শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, তাই সেই রকম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে অনেক চেষ্টা করার পর অরিত্র সেই আগুন নেভাতে সক্ষম হয়। ঝিলিক, আজকে একমাত্র তোমার জন্য তোমার শাশুড়ি মা মরতে বসেছে। আমি জানি তুমি গ্রামের জীবনধারায় বসবাস করতে অভ্যস্ত, কিন্তু আমাদের শহরে কেউ গা গরম রাখার জন্য আগুনের তাপ নেয় না, সবাই হিটার ব্যবহার করে। তুমি যখন হিটার ব্যবহার করতে জানো না, একবার আমার কাছ থেকে তো শিখে নিতে পারতে। এই বলে অরিত্র তার মাকে হসপিটালে নিয়ে যায়। আর ডাক্তারবাবু অনেক কষ্ট করে শিখা দেবীকে সুস্থ করে তোলে, যার ফলে ঝিলিক তার বোকামির জন্য শাশুড়ি মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এমন ঘটনার পর থেকে ঝিলিক আর গ্রামের কোনো নিয়ম শহরে প্রয়োগ করার চেষ্টা করে না। সে তার শাশুড়ি মায়ের কাছ থেকে ধীরে ধীরে সব শিখে ফেলে আর নিজেকে একেবারে অরিত্রর যোগ্য বউ হিসেবে গড়ে তোলে, যার ফলে অরিত্র এখন ঝিলিককে পছন্দ করে। আর এভাবেই ঝিলিকের জীবনে এখন আর কোনো সমস্যা থাকে না। ঝিলিক খুবই হাসি খুশি তার পরিবারের সঙ্গে সংসার করতে থাকে। লীনা তার 8 বছরের মেয়ে বাবলি এবং তার যা ভাসুর, যায়ের 13 বছরের একটি ছেলে এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি শহরে থাকে। লীনার স্বামী মারা গেছে প্রায় 5 বছর আগে। লীনা যেহেতু কোনো কাজ করে না, তাই তার ভাসুর বিবেক লীনা এবং তার মেয়ের সমস্ত খরচ বহন করে। একদিন বিবেক বাড়ি থেকে ফেরার সময় কোনো একটা দামি রেস্তোরাঁ থেকে মটকা চিকেন কিনে নিয়ে আসে। বাড়ির বাকিদেরকে লুকিয়ে বিবেক এবং তার স্ত্রী দুজনে মিলে নিজেদের ঘরে বসে আরাম করে রুটি ও মটকা চিকেন খেতে থাকে। এমন সময় সেখানে বাবলি চলে আসে। তোমরা কি খাচ্ছ গো জেঠু? কত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি তো কোনোদিনও এমন খাবার খাইনি। তোমরা আমাকে একটু দেবে গো? একটু দিলেই হবে। জন্মের পরেই তো বাবাকে খেয়ে ফেললি, তাও তোর খিদে মিটছে না? এখন আবার লুকিয়ে লুকিয়ে আমাদের ঘরে আমরা কি খাচ্ছি দেখতে চলে এসেছিস? যা পালা এখান থেকে। আহারে বোন, কেভাবে বলছো কেন মা? না রে বাবলি, তোকে কোথাও যেতে হবে না, তুই আমাদের ঘরেই আয়। আমি বলছি তো জেঠিমা কিছু বলবে না, আমরা মটকা চিকেন খাচ্ছি, দেখে যা, আয়। তোর এই আদিক্ষেতাগুলো বন্ধ কর কিন্তু বাবু। এমনিতেই অকারণে বিনা পয়সায় ওদের দুজনকে খাইয়ে আমাদের যথেষ্ট ক্ষতি হচ্ছে। তারপরেও কোথায় আমরা তিনজনে একটু শান্তি করে খাবো তারও কোনো উপায় নেই। হ্যাংলাটা ঠিক চলে এসেছে। সত্যি বলছো দাদা ভাই? তোমরা আমাকেও তোমাদের এই মটকা চিকেন দেবে? কি মজা, কি মজা। হ্যাঁ দেবো তো, অর্ধেকটাই তোকে দিয়ে দেবো। এই যে দেখ, আমরা খাচ্ছি, তুই দেখবি আর গন্ধও পাবি, তাতেই তোর অর্ধেক খাওয়া হয়ে যাবে। কথাই আছে না, ঘ্রাণেও অর্ধভোজন, অর্থাৎ খাবারের গন্ধ শোকা মানেই অর্ধেক খাবার খাওয়া। কয়েকদিন আগে স্কুলের একটা বইতে পড়লাম। রাহুলের এমন উত্তর তার বাবা মা কেউ আশা করেনি, কিন্তু এই উত্তর শুনে তারা দুজনেই বেশ খুশি হয়। ওইটুকু একটা 7 বছরের মেয়েকে এভাবে কষ্ট দিয়ে কাঁদিয়ে তাদের মন মটকা চিকেন খাওয়ার থেকে বেশি পরিতৃপ্তি অনুভব করে। তারা বাবলিকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। ছোট্ট বাবলি মন খারাপ করে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায়। সমস্ত কিছু শুনে লিনারই চোখে জল চলে আসে, কিন্তু তার চেয়ে আর কিছু করার নেই। সে তো নিজে কোনো রোজগার করে না, যা এবং ভাসুরের দয়াতেই তারা খেয়ে পড়ে বাঁচতে পারছে। তাই তাদেরকে ছুটিয়ে নিজেদের অন্নবস্ত্র বাসস্থানকে বিপদের মুখে ফেলার কোনো ইচ্ছাই তার নেই। আমিও মটকা চিকেন খাবো। বাড়িতে চিকেন হলেও তো আমাকে কত কম মাংস দেয় জেঠিমা, শান্তিতে খেতেই পারি না আমি তাও কিছু বলি না। লোভ হলেও তো আমি চুপ করে থাকি। চুপ করেই থাকবি? জেঠু জেঠিমা খেতে দেয় বলে আমরা এখনো পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারছি। ওদেরকে রাগালে ওরা যদি আমাদেরকে খেতে না দেয় তখন কি হবে শুনি? তখন আমি ঠাম্মাকে বলে দেব। ওরা সবাই ঠাম্মাকে খুব ভয় পায়। ঠাম্মা বললেই ওরা নিজে থেকে এসে আমাকে মটকা চিকেন দিয়ে যাবে।
এরকম কিচ্ছু করবি না তুই। ওরা আমাদের সাথে যাই করুক, আমরা কখনো ওদেরকে কষ্ট দিয়ে কোনো কাজ করব না, মাথায় থাকি যেন। তুমি সবসময় এরকম বলো বলেই তো ওরা সবসময় আমাদের সাথে এরকম করে। তুমি কি ওদের ভয় পাও? এত লোভ কেন রে তোর? একটা সাধারণ কথা বললেও তোর মাথাতে ঢোকে না? আমার কাছে যদি পয়সা থাকতো তাহলে তোকে স্কুলে ভর্তি করিয়ে দিতাম, আর তাহলে তুই এভাবে বাড়িতে থেকে আমার মাথাটা খেতিস না। তোমার মাথা খেয়ে আমার কোনো লাভ নেই, আমি এই চিকেনটাই খেতে চাই। ওটার নাম শুনেই আমার খুব লোভ হচ্ছে। আমিও মটকা চিকেন খাবো। যেভাবেই হোক তুমি আমাকে ওই চিকেনটা বানিয়ে দাও। বাবলি এভাবে বারবার জোর করায় লিনাও বাধ্য হয়ে তার শাশুড়ি মায়ের কাছে যায় কিছু টাকা চাইতে। কিন্তু সেই মুহূর্তে তার শাশুড়ি মা ঘুমিয়েছিল, তাই তাকে বিরক্ত না করেই লিনা ফিরে আসে। সে ঘরে এসে দেখে বাবলি তখনও খাটের উপর বসে বসে কেঁদেই যাচ্ছে। এমন অবস্থায় তাকে মটকা চিকেন না খাওয়ালে লিনার নিজেরও শান্তি হবে না। এই ভেবে সে তার যা মিতার কাছে যায় কিছু টাকা চাইতে। এমন অসময়ে লিনাকে তাদের ঘরে দেখে মিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোদের তো দেখছি আজকাল খুব সাহস বেড়েছে, যখন তখন আমাদের ঘরে ঢুকে আসছিস, যখন তখন যা খুশি চাইছিস। কি ব্যাপারটা কি তোদের? আসলে বাবলি না খুব মটকা চিকেন খেতে চাইছে। যদি আমাকে অন্তত 200টা টাকা দিতে তাহলে বাজার থেকে অল্প একটু চিকেন কিনে ওকে মটকা চিকেন বানিয়ে দিতে পারতাম। এটুকু মেয়ের এত নোলা কিসের রে? কোনো কাজ বাস্ত করে না, পড়াশোনাও করে না, এত খিদে পাই কি করে ওর? যেই দেখেছে আমরা আজকে মটকা চিকেন খেয়েছি অমনি ওরও খেতে ইচ্ছা করলো। ওর কথা শুনে মনে হচ্ছে আমাদের খাওয়াতেও ভালো মতোই লোভ দিয়েছে, আমার বাবুটার আবার শরীর খারাপ না করে। এসব তুমি কি বলছো? ও তো বাচ্চা মেয়ে, এই বয়সে তো একটু খিদে পাবেই। তোমার মনে নেই রাহুল ছোটবেলায় কত কি খাবার খেতে ভালোবাসতো? বাবলির বাবা তো ওকে কত কিছু এনে দিত। তোর স্বামী আমার ছেলেকে খাবার কিনে দিত বলে তুই খোটা দিচ্ছিস? ওগো তোমরা কে কোথায় আছো শুনে যাও। এই স্বামী আমার ছেলেকে ছোটবেলায় যা যা খাবার খাইয়েছে, এই মেয়ে এখন তার দাম নিতে এসেছে। ছি 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 ছি। মিতা কান্নাকাটি করে এমন একখানা বড় সমস্যা সৃষ্টি করে যেটা হওয়ার হয়তো বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না। তার কান্নাকাটি শুনে এক এক করে সবাই মিতার ঘরে আসে। মিতার কথা শুনে সবাই লিনার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার 200 টাকা দরকার তো আমি তোমায় 2000 টাকা দিচ্ছি। হাঁড়ি কড়াই কিনে আলাদা হয়ে যাও। তোমাদের মতো স্বার্থপরদের আমি আর খাওয়াতে পারবো না, বুঝেছো? এরকম করিস না বাবা, ও তোর ভাইয়ের স্ত্রী, বাবলি তোর নিজের মেয়ের মতো। আমরা ওদেরকে না দেখলে ওরা কিভাবে ভালো থাকতে পারবে? অনেকদিন তোমার এসব কথা শুনে আমি নিজেকে আটকে রেখেছি মা, কিন্তু আজ যখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে আমার ভাই আমার ছেলে মেয়েকে যা যা খাবার কিনে দিয়েছে তোমার ছোট বৌমা হিসাব করে তার দাম চাইতে এসেছে, সেখানে আমি চুপ থাকতে পারবো না। তাও তো আমার স্বামী ভালো, এরকম একটা মেয়েকেও 2000 টাকা দেবে বললো। ওই 2000 টাকায় ওদের 1 মাস সংসার চলে যাবে। এই 1 মাসের মধ্যে না হয় ও নিজের জন্য অন্য কোনো কাজ খুঁজে নেবে। সারা জীবন তো লোকের ঘরে বসে খাওয়াটাও ঠিক না, তাই না মা? লিনা অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এমন কিছু করেনি কিংবা বলেনি, কিন্তু মিতার নকল চোখে জলের সামনে লিনার আসল চোখে জল একেবারে পাত্তা পায় না। বাধ্য হয়ে 2000 টাকা নিয়ে লিনা নিজের ঘরে চলে আসে। এই দেখ টাকা নিয়ে এসেছি, এবার তো শান্তি হয়েছে তো? টাকাটা নিয়ে গোটা বাড়ির থেকে নিজেদেরকে আলাদা করে দিয়েছি। এবার তুই খুশি হয়েছিস তো? এবার আমি তোকে মটকা চিকেন খাওয়াবো, প্রাণ ভরে খাস। বাবলি তার মায়ের কথা কিছুই বুঝে উঠতে পারে না। নিজের মেয়ের উপর এবং বাড়ির সকলের উপর রাগ করেই লিনা সেদিন বাজারে যায় এবং অল্প মাংস কিনে এনে কড়াইতে মশলা কষিয়ে তার মেয়েকে মটকা চিকেন বানিয়ে দেয়। সেটা খেয়ে বাবলিকে এত খুশি হতে দেখে এতক্ষণ ধরে তাদের বাড়ির ভিতরে চলতে থাকা সমস্ত ঝগড়া অশান্তির রেশ যেন লিনার মন থেকে কেটে যায়। সেদিনের পর থেকে তারা সবাই এক বাড়িতে থাকলেও লিনার সঙ্গে কারোর কোনো সম্পর্কই থাকে না। বাড়ির সামনের দরজা ব্যবহার করার অধিকারও লিনার থাকে না। নিজের বাড়িতেই সে কেমন যেন ভাড়াটেদের মতো লুকিয়ে লুকিয়ে থাকে। একদিন তোকে চিকেন খাওয়ানোর পরে প্রত্যেকদিন শুধু ডাল ভাত আর আলু সিদ্ধ খেয়ে কাটাতে হচ্ছে, আর মাত্র 500 টাকা পড়ে আছে। এই 500 টাকা থাকতে যদি আমি কোনো কাজ খুঁজে না পাই তাহলে আমাদের দুজনকে না খেয়ে মরতে হবে। তুমি তো কত সুন্দর মটকা চিকেন বানিয়েছিলে, সেরকম মটকা চিকেন বানিয়ে তো তুমি বিক্রি করতে পারো। আমার যেমন ভালো লেগেছিল দেখবে ওটা সবারই ভালো লাগবে। কিন্তু আমার থেকে কে কিনবে? এত বড় বড় হোটেল রেস্তোরাঁ থাকতে আমার মতো গরিবের কাছ থেকে কেই বা মটকা চিকেন কিনবে বল? আর যদি কেউ না কিনে তাহলে তোমার খাটনি খরচা সবটাই নষ্ট হবে। মা, তোমার মনে আছে আমরা যখন ট্রেনে করে দিদার বাড়ি থেকে ফিরছিলাম তখন তোমার মতো একজন আন্টি ঝুড়িতে করে লুচি আর আলুর দম বিক্রি করছিল? তুমিও তো ওরকম রুটি আর মটকা চিকেন বিক্রি করতে পারো ট্রেনে স্টেশনে গিয়ে।
নিজের মেয়ের কথা শুনে লীনা বেশ আনন্দ পায়। সত্যি সত্যি কখনো বাচ্চাদের থেকেও বড়দের বুদ্ধি নেওয়া উচিত। বাচ্চাদের সব কথাই যে ছেলে মানুষই ভরা তা নয়। বাবলির কথা মতো লীনা বাজার থেকে মাংস কিনে এনে রান্না বসিয়ে দেয়। তার ঘর থেকে মটকা চিকেনের গন্ধ সারা বাড়িতে ম ম করতে থাকে। এত সুস্বাদু রান্নার গন্ধ পেয়ে লীনার বাড়ির বাকি সদস্যদের জিভেও জল চলে আসে। বাবলির কথা মতো তার মা কাজ করছে বলে বাবলি খুবই আনন্দ পেয়ে সারা বাড়িতে এদিক ওদিক নেচে বেড়ায়। মা, কাকিমণি বোধহয় আবার ওই হ্যাংলাটার জন্য মটকা চিকেন বানাচ্ছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে দেখেছো? তুমিও তো সেদিন বানালে, এত সুন্দর গন্ধ তো বের হয়নি। তুই আর তোর বাবা দুজনেই সমান। ঘরের খাবার বাদ দিয়ে তোদের সবকিছু ভালো লাগে। আমি যেটা বানাই সেটা তো তোদের মুখে রোচে না। সেই একই খাবার অন্য কেউ বানালে তোদের মনে হয় তোরা অমৃত খাচ্ছিস। কিন্তু কাকিমণির বানানো ওই মটকা চিকেন তো এখনো একদিনও চোখে দেখতে পেলাম না। আগের দিন অনেক কষ্ট করে লোভ সামলেছি, আজ মনে হয় পারবো না। এমন সময় ঘুরতে ঘুরতে বাবলি তাদের ঘরের সামনে আসে। আমার মায়ের রান্না হওয়ার আগেই তো তুমি মায়ের বানানো মটকা চিকেন অর্ধেকটা খেয়ে নিলে দাদা ভাই, তাও তোমার লোভ কমছে না? কি যাতা বলছিস তুই? আমি কোথায় তোর মায়ের বানানো মটকা চিকেন অর্ধেক খেলাম রে? রোজ রোজ ডাল আলু ভাতে খেয়ে কি বুদ্ধিগুলো সব ডাল হয়ে গেছে নাকি? না তো, আমার বুদ্ধি ডাল হবে কেন? তুমি তো বলেছিলে গন্ধ শুকা মানে অর্ধেক খাবার খেয়ে নেওয়া। এখন আমার মায়ের বানানো খাবারের গন্ধ তো তোমরা সবাই মিলে শুকেছো। তাহলে তো তোমরাও আমার মায়ের বানানো মটকা চিকেন সবাই মিলে খেয়ে নিয়েছো। এই কথা বলে বাবলি ভীষণ আনন্দ পায়। সে যেন অনেকদিন ধরে এমন একটা সুযোগই খুঁজছিল। বাবলি আর এক মুহূর্ত রাহুলদের ঘরের সামনে দাঁড়ায় না, দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। রাহুলও তার পেছন পেছন তাদের ঘরে চলে আসে। তুই আবার কি করেছিস বাবলি? এমনি এমনি তো দাদা ভাই আমাদের ঘরে আসবে না। সত্যি করে বল, কি করেছিস? আরো জোরে জোরে বকো কাকিমণি, যাতে মা ভাবে আমি তোমাকে দিয়ে বাবলিকে বকা খাইয়েছি, তাহলে মা আর এদিকে আসবে না। আর মা এদিকে না আসলে কি হবে শুনি? তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না রাহুল। মা এদিকে না আসলে আমি তোমার হাতের মটকা চিকেন একটু টেস্ট করে দেখতে পারবো। আমাকে একটু টেস্ট করতে দেবে তো কাকিমণি? আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে। কিন্তু তোমাদের ঘর থেকে তো আমাকে গন্ধ শুকিয়ে পাঠিয়ে দিয়েছিলে, তাহলে তুমি এখন আমার মায়ের কাছ থেকে খেতে এসেছো কেন? যখন তোর মা প্রথম রান্না করেছিল তখন তো আমি গন্ধ শুকিয়ে ঘরে এসে বসেছিলাম, তখন তো আমি খেতে আসিনি। তুইও তো একবার আমাকে খাবারের গন্ধ শুকিয়েছিস, আর আমিও তোকে শুকিয়েছি, তাই শোধবোধ। কিন্তু এবার আমি খাবই। রাহুলের এই কথা শুনে লীনা এবং বাবলি দুজনেই খুবই হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই লীনার সমস্ত রান্না হয়ে গেলে সে ছোট ছোট কাগজের প্লেটে রুটি এবং তার বানানো মটকা চিকেন নিয়ে আর বাবলিকে সঙ্গে নিয়ে রেল স্টেশনের দিকে রওনা হয়। সে মাত্র 40 টাকায় 2 পিস মটকা চিকেন এবং 2টো রুটি বিক্রি করতে থাকে। তার বানানো খাবার এতই সুস্বাদু ছিল যে কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত জিনিস বিক্রি হয়ে যায়। তুই আমার মেয়ে নোস বাবলি, তুই সত্যি সত্যি আমার অভিভাবক। তোর কথা শুনে এই কাজটা করাই মাত্র 300 টাকা খরচ করে আমি 600 টাকা রোজগার করতে পেরেছি। কাল থেকে তাহলে আরো বেশি করে চিকেন বানিয়ে আনবে, তাহলে তোমার আরো বেশি টাকা রোজগার হবে। বাবলির কথা শুনে খুশিতে এবং আনন্দে লীনার চোখ থেকে জল পড়তে থাকে। প্রত্যেকদিন এভাবে মটকা চিকেন এবং রুটি বিক্রি করে লীনা কয়েকদিনের মধ্যেই নিজেদের অবস্থা অনেকটা শুধরে নেয়। রাহুলও প্রায় প্রত্যেকদিন তার বাবা মাকে লুকিয়ে বাবলিদের ঘরে এসে মটকা চিকেন খেতে থাকে। আস্তে আস্তে রাহুল এবং বাবলির মধ্যেও সম্পর্ক খুবই দৃঢ় হয়। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে। তারা একেবারে এক ঝটকায় খুব বড়লোক না হলেও তাদের আর প্রত্যেকদিন ডাল আলু সিদ্ধ খেয়ে দিন কাটাতে হয় না। এরই মধ্যে লীনা বাবলিকে একটি স্কুলেও ভর্তি করে দেয়। ধীরে ধীরে তাদের অবস্থার অনেক উন্নতি ঘটে। একদিন লীনা তার মেয়েকে নিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নেয়। তুমি এখান থেকে চলে গেলে আমাকে রোজ মটকা চিকেন কে খাওয়াবে কাকিমণি? তুমি প্লিজ যেও না। তুই যখন আমাদের বাড়িতে যাবি তখনই আমি তোকে মটকা চিকেন খাওয়াবো, কিন্তু এখানে আমি আর থাকবো না রাহুল। আর কেন থাকবো না সেই কারণটা বোঝার মতো যথেষ্ট বড় হয়েছিস তুই। এই বলে সবাইকে বিদায় জানিয়ে লীনা এবং বাবলি বাড়ি ছেড়ে চলে যায়।